আমরা গতকালকে আমরা সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, তাই না? আজকে আমরা আলোচনা করব ক্রমহ্রাসমান জের নিয়ে, ক্রমহ্রাসমান জের পদ্ধতি নিয়ে। খেয়াল করিও, এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিটা কি? প্রশ্ন থেকে বা কথা থেকে আমরা বুঝতে পারি যে ক্রমহ্রাসমান মানে কি। ক্রমহ্রাসমান মানে হচ্ছে ক্রমান্বয়ে হ্রাসমান। ক্রমান্বয়ে মানে ক্রমান্বয়ে এটা কি হবে? হ্রাস মানে কমা, ক্রমান্বয়ে এটা হ্রাস পাবে। কি হ্রাস পাবে? যে পদ্ধতিতে প্রতি বছর সম্পদ হ্রাস পাবে এবং অবচয় হ্রাস পাবে। তাহলে কি কি হ্রাস পাবে বলো? প্রতি বছর যে পদ্ধতিতে অবশ্যই। সম্পদ হ্রাস পাবে, আবার আমাদের কি হ্রাস পাবে? অবচয় হ্রাস পাবে। সেই পদ্ধতিটাকে আমরা বলি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা সম্পদের মূল্য কিভাবে বের করবো সেটা ভিন্ন হিসাব। তবে ক্রমহ্রাসমান যে পদ্ধতিটা কি? যে পদ্ধতি প্রতি বছর সম্পদ ও অবচয় উভয়ই হ্রাস পায়, সেই পদ্ধতিটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এটাকে আধুনিক অ্যাকাউন্টিং এর দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতি হিসেবে কাউন্ট করা হয়, যেটাকে আমরা ডিক্লাইনিং মেথড বা ডাবল ডিক্লাইনিং মেথড বা ডিমিনিশিং মেথড বলি। এই পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই পদ্ধতিতে অবচয় ধরা হয় ক্রয় মূল্যের উপর, অবচয়যোগ্য মূল্যের উপর নয়। শুধুমাত্র একটা পদ্ধতি যে পদ্ধতিতে অবচয়টা আমরা কার উপর ধরবো বলতো? সম্পদের ক্রয়মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর, অবচয়যোগ্য মূল্যের উপর নয়। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছি। তো কালকে যে আমরা অঙ্কটা করাইছি, কালকের অঙ্কটা কি আমাদের মাথায় আছে? আমরা কালকে কি অঙ্ক করিয়েছি? কালকে আমরা অলৌকিক। করিয়েছি সরলরৈখিক পদ্ধতির অঙ্ক। খেয়াল করিও, তোমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবা সব সময়। কালকে আমরা কিন্তু করেছি সরলরৈখিক পদ্ধতির অঙ্ক। তো সরলরৈখিক পদ্ধতির অঙ্কটা আমরা কিভাবে করেছি আমাদের মনে আছে কিনা? আমরা যদি একটু একটু রেসপন্স করি বিষয়টা, এই যে একটা অঙ্কটা, প্রথমে আমাদের একটা অঙ্ক ছিল যেখানে আমাদের কি ছিল বলো? আমাদের দিনাজপুর বোর্ড 2019 সালের এই প্রশ্নটা, এখানে মেশিনের মোট ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে, আমরা নির্ণয় করেছি ক্রয় মূল্যটা। এরপরে হচ্ছে জাবেদা দাখিলা দিতে বলেছে, আমরা জাবেদা দাখিলা দিয়েছি। এরপরে অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব, দুইটা হিসাব করতে বলেছে, আমরা সেটা করেছি। এটা ছিল কালকের ম্যাথ। আজকে আমরা এই সরলরৈখিক পদ্ধতির অবচয়টা তো আমরা দেখেছি। তো আজকে সেজন্য আমরা আলোচনা করব কি নিয়ে বলো ভাইয়া? ক্রমহ্রাসমান অবচয় নিয়ে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি নিয়ে, ক্রমহ্রাসমান জের পদ্ধতি নিয়ে। সো আমি একটু রিকোয়েস্ট করব তোমাদের, এই ক্রমহ্রাসমান জের পদ্ধতির যে বেসিক কথাটা বলেছি, এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। কি কথা বলেছি? যে পদ্ধতিতে সম্পদের প্রত্যেক বছর কি হ্রাস পাবে বলো? সম্পদ ও অবচয়ের পরিমাণ হ্রাস মানে পাবে। আমার সম্পদটাও কমে যাবে এবং অবচয়টাও কমে যাবে। সেটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের। ওকে। তো আমি আজকে খুবই খুশি, খুবই খুশি এই কারণে যে আমার হচ্ছে ডিজিটাল বোর্ডটা চলে আসছে, এবং যেটা নিয়ে এতদিন খুব টেনশনে ছিলাম, বুঝছো? আজকে একটা ভিডিও বানাইছি, তোমাদেরকে একটু পরে দিব, জাস্ট শর্ট একটা ভিডিও। তাহলে ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা। ভালো হতো কালকে। হ্যাঁ, হ্যাঁ। কালকের ক্লাসটা দিলে ভালো হতো। ডিজিটাল বোর্ডে। না, কালকে যে ক্লাস করাইলেন না, লাইভ ক্লাসটা, ওটা ও আচ্ছা আচ্ছা, রেকর্ডেডটা। মানে এই অধ্যায়ের প্রথম ক্লাসটা নাকি? হুম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব আজকে রাতের মধ্যে, কষ্ট হলেও দিয়ে দিব, হ্যাঁ? রাগ করিও না। ভাই ভাইয়া, হ্যাঁ, কালকে কি সকালে ক্লাস হবে 7টায়? হ্যাঁ, ইনশাল্লাহ 7টায়, কালকে 7টায় ক্লাস নিব, তোমরা রেডি থাকিও, হ্যাঁ? ওকে। এখন দেখো আমরা যেটা বলতেছিলাম, তো আমরা আলোচনা চলে যাই, হ্যাঁ, অন্যদিকে না গিয়ে।
তো আমরা যে কথাটা বলেছিলাম, এই পদ্ধতির বৈশিষ্ট্যটা কি? এই পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে আমরা সম্পদের কিসের উপর অবচয় ধরবো? শুধুমাত্র ক্রয় মূল্যের উপর, যেখানে মাথায় রাখবা ভগ্নাবশেষ মূল্যকে আমরা বিবেচনা করব না। ভগ্নাবশেষ মূল্যকে আমরা কি করব না? এটা বিবেচনা সরল করব না। করতে হবে। শুধুমাত্র একটা পদ্ধতিতে সম্পদের অবচয়যোগ্য মূল্যকে বিবেচনা না করে ক্রয় মূল্যকে বিবেচনা করা হয়, আর বাকি সকল পদ্ধতিতে আমাদের সম্পদের কাকে বিবেচনা করতে হয়? সম্পদের ক্রয় মূল্য বিবেচনা করতে হয়, অবচয়যোগ্য মূল্য বিবেচনা করতে হয়। তাহলে কোন পদ্ধতি অন্যান্য পদ্ধতির চেয়ে আলাদা? বলো, ক্রমসমান জের পদ্ধতি। কেন আলাদা? আর কারণ এক্ষেত্রে আমার অবচয়যোগ্য মূল্য ধার্য করা হয় না, ক্রয় মূল্য ধার্য করা হয়। হ্যালো, কথা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো। ভাইয়া শোনা যাচ্ছে তো? কেন যে শুনতেছিলাম না, পড়ে গেছে ঝামেলাতে। ওকে ওকে, সরি। এখন শোনা যাচ্ছে? সারা বাংলাদেশে কি নেটে সমস্যা নাকি? বুঝলাম না। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। ওই যে পানির নিচ দিয়ে আর কি ইন্টারনেট কানেক্ট করতেছে আর কি, তো এটা ভালো হবে না? আর কেবল গুলি কানেক্ট করতেছে, এই জন্য আর 2 সপ্তাহ সমস্যা হবে। 2 সপ্তাহ সমস্যা হোক, সমস্যা নাই, কিন্তু তারপরে ঠিক হোক। এটা হলে তো ভালো হবে, খারাপ হবে না, তাই না? জানি না। সিয়াম, তোমার তো অবস্থান ভালো আছে, পড়াশোনার মান মোটামুটি যা দেখলাম এতদিন পর্যন্ত। তো মোটামুটি ভালো কাজে লাগাও, ইনশাল্লাহ দেখবা যে ভালো করতে পারবা, বুঝছো? ভালো করতে পারবা। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যদি ভালো করতে না পারো তখন কিন্তু মানে সব জায়গায় সব দিকে ধরো তোমার একটা ইয়া কষ্ট তৈরি হবে। তাহলে আপনার সাথে দেখা করবো না। তাই ইনশাল্লাহ। আচ্ছা, দেখা করিও, এটা তো আমার সৌভাগ্যের ভাইয়া আমি বিষয়। কি করবো? তুমিও দেখা করিও ওর মতো। না না, আমি এত দূর যাবো কিভাবে? ও আচ্ছা। আচ্ছা, আমরা চলে আসবো সবাই মিলে তোমার বাড়ি। আমের আমের সিজন আসতেছে না সামনে? ওকে, চলে হ্যাঁ, আসেন, প্রবলেম নাই। আমের সিজনে আম আম রেডি রাখবা, এসে তোমাদের ফ্যামিলির যত আম আছে সব খেয়ে ফেলবো। তোমার আব্বুরে বলবো এবার আর বিজনেস করা যাবে না, ভাইয়া আম খেতে আসতেছে। যাই হোক, আমরা শোনো, আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে, খেয়াল করো ভাই, বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে অনেক কথা বলি, সব কথার মেইন কথা কি, আমি তোমাদেরকে যাই পড়াই না কেন তোমরা এখন হচ্ছে প্র্যাকটিস করবা বেশি। আমি কি পড়ালাম না পড়ালাম বড় কথা না। দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেখাটা অনেক পরে হয়েছে, যদি দেখাটা আরেকটু আগে হতো আমাদের জন্য আরো আরো ভালো হতো। তো সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে। তো দেখো, আমি এখন যেটা আজকে একটু কথা কম বলতে হবে, কারণ অনেক জিনিস বাকি রয়ে গেছে। আমরা এই অধ্যায়টা ক্রমরা সমাজের পদ্ধতিটা শিখবো। তো এক্ষেত্রে আমি যে কথাগুলা বলেছি সেগুলা তো তোমাদের মাথায় আছে আছে না? কি কথা বলেছি? আসতে এই পদ্ধতিতে আমরা কার উপর অবচয় ধরবো? ক্রয় মূল্যের উপর। খেয়াল করো, যেখানে আমরা ভগ্নাবশেষ মূল্যটাকে আর বাদ দিব না, মানে এটাকে বিবেচনা করব না, যেটা সরলরৈখিকে করতাম। আর এই পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ও কমবে ভাই, আর আমাদের কি কমবে? সম্পদের দামও সম্পদের কমবে। কমবে। এই পদ্ধতিতে কিভাবে অবচয় ধরতে হয় আমরা কালকে দেখিয়েছি। ক্রমরা সমান যে পদ্ধতিতে অবচয়ের হার হয় সরলরৈখিকের দ্বিগুণ। ধরো 5 বছরের জন্য আমি অঙ্ক করতেছি, তো সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কত হয়? বিশ আমরা পার্সেন্ট 100-কে এই 5 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ করি, অর্থাৎ 20%। তো ক্রমরা সমান হলে সেটা জাস্ট 2 দিয়ে গুণ করে দিবা, হয়ে যাবে 40%। একই জিনিস, জাস্ট ক্রমরা সমান যে পদ্ধতিতে সরলরৈখিকের দ্বিগুণ হারে অবচয় ধরতে হয়। তাহলে কয়টা পার্থক্য পেলাম আমরা, বলো?
আবার তিনটা পার্ট। পরীক্ষায় কি আমরা ক্রমসমানে দ্বিগুণ সূত্রটা অ্যাপ্লাই করবো নাকি আরেকটা যে সূত্রটা না না, আছে? দ্বিগুণটাই অ্যাপ্লাই করবো, অবশ্যই দ্বিগুণটা। ওটা কোনো সূত্র না, ওটা সনাতন অ্যাকাউন্টিং এর সূত্র, ওটা ইউজ করবে না, ওটা ইউজ করলে মাথা নষ্ট হয়ে যাবে, পারবা না পরে। ওটা করলে তো অ্যাকুরেট অ্যান্সার আসে। না না, ওটা করবা না। ওটা কিছু ক্ষেত্রে করা হয়, তবে এটা আমরা করব না। ওটা করলে তুমি অ্যান্সারে সাইন্টিফিক ক্যালকুলেটর ছাড়া কেমনে বাই করবা? পারবা নি? না, তো তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দিবে? আর পরীক্ষায় তো দিবে। তারপরে ওটা ঝামেলা, বুঝছো? মানে ওটা ঝামেলা, কেন তুমি ওটাতে করবা? আমরা যেভাবে করি সেভাবে করবা, কথা বুঝছো? এখন দেখো, ক্রমহ্রাসমান কেন বলা হয় ভাই? ধরো একটা সম্পদের ক্রয় মূল্য, ধরো এখানে কত টাকা, 55,000 টাকা। খেয়াল করো, বলছে এটার ভগ্নাবশেষ মূল্য কত? 5,000। 5,000। আয়ুষ্কাল 5 বছর। যন্ত্রপাতির প্রথম 3 বছরের অবসর নির্ণয় করতে বলছে। এখন যদি সরলরৈখিক পদ্ধতি হতো, আমরা কি করতাম বলো তো? আমরা সম্পদের ক্রয় মূল্য 55,000, এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতাম 5,000, তাহলে যেটা পেতাম সেটার নাম কি? 50,000। অবচয়যোগ্য এটার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এটাকে আমরা মোট বছর দিয়ে ভাগ করতাম, তাহলে কত আসতো? 10,000। এটা হতো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। তাহলে সড়ক পদ্ধতিতে প্রথম 3 বছরের অবচয় কত হবে? প্রথম বছরের অবচয় কত? 10,000। 10,000। দ্বিতীয় বছরের অবচয় কত? তাও 10,000। তৃতীয় বছরের অবচয় কত হতো? তাও 10,000। এই 3 বছরের অবচয় হতো 30,000। এটাকে আমরা বলতাম কি অবচয়? পঞ্জীভূত অবচয়। এটা অবশ্যই। হচ্ছে সরলরৈখিক পদ্ধতির অবচয়। খুব সহজ ভাবে আমরা করছি। তাহলে অবচয়টা ধরছি কিভাবে? সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু ভাইয়া, এটা তো সরলরৈখিক পদ্ধতি না। তাহলে এটা কি পদ্ধতি? আমরা জানি এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো এটার কাজ কি হবে? এটার ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত কি ছিল? এক্ষেত্রে আমরা সম্পদের ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো, যেখানে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনাই করব না। বুঝতে পেরেছো কিনা? তাহলে এক্ষেত্রে আমরা অবচয় ধরবো কার উপর? ক্রয়মূল্যের উপর। 55,000 টাকার উপর, নট 50,000 টাকার উপর। এই বুঝতে পেরেছো পার্থক্যটা কি? এই বুঝতে পেরেছো শামসিদা? জি না ভাইয়া, কি বুঝলাম না। বুঝো নাই না? আমি আবার বলছি, আমরা কি পদ্ধতি করতেছি? কোমরের সমান বিয়ের পদ্ধতি। হ্যাঁ, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অবচয় কার উপর ধরবো আমরা? ক্রয় মূল্যের উপর না অবচয়যোগ্য মূল্যের উপর? ক্রয়মূল্যের উপর। হুম, ছয় মূল্যের। ক্রয় মূল্যের উপর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরছি কার উপর? অবচয়যোগ্য মূল্যের উপর। অবচয়যোগ্য মূল্য কোনটা? সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যেটা হয় সেটা। তো সরলরৈখিক পদ্ধতিতে আমরা কার উপর ধরতাম? 50,000 টাকার উপর। 50,000 উপর। কারণ এখান থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতাম। এরপরে আয়ুষ্কাল দিয়ে, ধরো আমি কত বছর, আয়ুষ্কাল কত বছর আছে? 5 বছর। 5 পাঁচ দিয়ে ভাগ বছর। করতাম 10 বছর। তাহলে প্রত্যেক বছর অবচয় হতো কত? 10 বছর। এখন 3 বছরের অবচয় কত হতো? তাহলে 20। প্রথম বছর অবচয় কত? 10। দ্বিতীয় বছরেও 10। তৃতীয় বছরেও 10। 3 বছরে 10 10 করে আসতো। এটা সরলরৈখিক পদ্ধতি। কিন্তু ক্রমহ্রাসমান যে পদ্ধতি, পার্থক্য কি? এক্ষেত্রে আমাদের সম্পদের ক্রয় মূল্য থেকে আর ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না। কারণ এক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, ক্রয় মূল্যের উপরই অবচয় ধরতে হয়। ঠিক আছে, এখানে অবচয়যোগ্য মূল্য মানেই ক্রয় মূল্য। বুঝতে পারছো কিনা? তার মানে এক্ষেত্রে আমরা কার উপর অবচয় ধরবো বলো? ক্রয়মূল্যের উপর ধরতে হবে, ক্রয় ক্রয়মূল্য। মূল্যের উপর অবচয় ধরবো। তাহলে প্রথম বছর অবচয় ধরবো আমরা ক্রয় মূল্যের উপর। এখন ক্রয় মূল্যের উপর অবচয় ধরবো, খেয়াল করিও। এখন অবচয় ধরবো কিভাবে? কারণ এখানে তো ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। তো অবচয় ধরবো কিভাবে? অবচয়ের কোনো পার্সেন্টেজ আছে ভাই? কোনো হার দেওয়া আছে? বের করতে হবে। নাই। তাহলে অবচয়ের হার কত হয়? সরলরৈখিক হলে কত হতো? এই যে আয়ুষ্কাল 5 বছর, আমরা একটা কিভাবে হতো। করতাম? 100-কে আয়ুষ্কাল দ্বারা ভাগ করতাম, অর্থাৎ 100%-কে আমরা 5 দ্বারা ভাগ করতাম, তাহলে কত পার্সেন্ট আসতো? 20। 20%। আর ক্রমহ্রাসমান হলে তার দ্বিগুণ হবে। তাহলে 20-কে 2 দিয়ে গুণ করো, কত পার্সেন্ট হবে অবচয়? 40। 40%। এটা বুঝছো কিনা বলো তো, অবচয়ের হার? এই জি বুঝছো কি? ভাইয়া।
তাহলে ক্রমহ্রাসমান যে পদ্ধতি আমি অবশ্য কিন্তু 50,000 টাকার উপর ধরি নাই, ধরেছি 55,000 টাকার উপর। আর সরলরৈখিক হলে অবচয়ের হার হতো কত পার্সেন্ট? 20%, কারণ 100-কে আমি 5 দিয়ে ভাগ করতাম। আর ক্রমহ্রাসমান যেহেতু এই 20% হয়ে যাবে তার দ্বিগুণ 40%। এতটুকু যদি বুঝে থাকো বাকি কাজ পারবা, এতটুকুই, কোনো প্রবলেম তো নাই তোমাদের। এখন আসো সরলরৈখিক পদ্ধতিতে যে আমরা সরি ক্রমহ্রাসমান যে আমরা অবচয়টা ধরতেছি। মেশিন ঢুকাই দিলে ভাই সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে যদি অনেকগুলি মেশিন ঢুকাই দেয় তাহলে অনেক সমস্যা ওটাও হয় আর করবো কি। আমরা, ওটাও করবো, ওই টাইপের ম্যাথও করবো, সমস্যা না, সব ম্যাথই করবো। আগে বেসিকটা, আগে সহজগুলো আমরা একটা করে নিই। এখন দেখো ক্রমহ্রাসনের পদ্ধতির সিস্টেম কি, ধরো প্রথম বছর সম্পদের প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য কত ছিল? 55,000। 55, অবচয়ের হার আমরা কত বের করেছি? 40%। 40। তাহলে আমরা কি করব? 55,000-কে 40% করবো অবচয়, তাহলে বার্ষিক অবচয় কত হবে? 22,000। ভাইয়া একটু কথা বলো তো আমার সাথে। এই অবচয় যদি 22,000 হয় তাহলে আমাদের সম্পদের মূল্য ছিল কত? 55,000। এখান থেকে আমরা অবচয়টা বাদ দিয়ে দিব, অর্থাৎ আমরা সবসময় মাথায় রাখবা, আমরা যখন সমাপনী জের বের করব, সমাপনী জের সম্পদের, তখন আমরা কি করব? এই 2 থেকে 5 মাইনাস করব। 2 কি ভাই? 2 হচ্ছে সম্পদের প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য। এখান থেকে আমরা বার্ষিক অবচয়টা বাদ দিয়ে সম্পদের সমাপনী মূল্যটা পাবো। তাহলে এই অঙ্কে আমাদের সম্পদের প্রারম্ভিক মূল্য ছিল কত? 55,000। 55,000। আর আমার বার্ষিক অবচয় হয়েছে ভাই 22,000। দ্যাট মিনস আমার সমাপনী মূল্য কত হবে? 33,000। 33। কিভাবে? আমি 55 থেকে 22 মাইনাস করব। 33,000। এখানে যে সমাপনী মূল্যটা, এটাই পরবর্তী বছর আবার প্রারম্ভিক মূল্য হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য, খেয়াল করো। সরলরৈখিক যদি হতো তাহলে আমার সম্পদের ক্রয় মূল্য কত হতো? খেয়াল করো, প্রথম বছর 55,000, অবছর ধরলে আমাদের এটার অর্ধেক হতো, 11,000 হতো। খেয়াল করো, এক্ষেত্রে পরের বছরও সম্পদের মূল্য আমি কত দেখাতাম? 55। পরের বছরও অবছর দেখাতাম আমি 11। এর পরের বছরও সম্পদ দেখাতাম 55। ভুল হয়েছে তো পরের আপনার বছর, ভাইয়া। ও সরি 50, এখানে তো ভগ্নাংশের মূল্য ধরতাম 50। তাহলে প্রত্যেক বছর অবছর ধরতাম 10 করে। ওকে, এটাই। তার মানে এখানে সম্পদের পরিমাণও চেঞ্জ হবে না, অবচয়ও চেঞ্জ হবে না, এটাই সরলরৈখিক। কিন্তু ক্রমহ্রাসমান জের হওয়ার কারণে দেখো প্রত্যেক বছর সম্পদ চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমার প্রারম্ভিক সম্পদ থেকে সম্পদের অবচয়টা বাদ দিয়ে সমাপনী জের বা সমাপনী মূল্যটা বের করতে হয়, যেটা পরবর্তী বছরের শুরুতে আবার কি হয়? প্রারম্ভিক জের হয়। বুঝতে পেরেছ সবাই? পারছি। এখন এবার আবার এই বছরে আবার এই 33,000 টাকা, প্রারম্ভিক জের হয়। হ্যাঁ এবার জি এই ভাই। 33,000 টাকার উপর আবার 40% অবচয় হবে, অবচয় তো 40%। তাহলে এই বছরের অবচয় আবার কমে যাবে, 13,200 হবে, কারণ 33,000-এর উপর 40% হচ্ছে 13,200। এখন দেখো, এবার এই 13,200 আবার 33,000 প্রারম্ভিক সম্পদ থেকে বাদ হয়ে যাবে, তাহলে কত হয়? 19,800। এই 19,800 আবার তৃতীয় বছরে গিয়ে কি হবে? প্রারম্ভিক মূল্য, এটার উপর আবার 40% অবচয় হয়ে যাবে, তাহলে 19,800-এর উপর 40% ভাইয়া কি হবে? 7,920। এই 7,920 আবার 19,800 থেকে বাদ হয়ে সমাপনী জের বের হবে। বুঝছো কিনা? প্রত্যেক বুঝছি। বছর অবচয় থেকে আমাদের কি বের হবে? অবচয় থেকে আমাদের সম্পদের প্রারম্ভিক মূল্যটা মাইনাস করে আমরা সমাপনী মূল্য বের করব, সেটাই পরবর্তী বছরে আবার শুরুতে কি হবে? প্রারম্ভিক মূল্য হবে। এই বুঝছো? তার মানে কি দাঁড়াচ্ছে? এবছর এই যে সম্পদ, দেখো প্রত্যেক বছর সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আবার অবচয় কি হচ্ছে দেখো, প্রত্যেক বছর ক্রমান্বয়ে কমে যাচ্ছে, সেইটার কারণে এটার নাম ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখন যদি প্রশ্ন ভাইয়া যদি অবচয় পরিমাণ উল্লেখ করে দেয় তাহলে কি করব? জি ভাই। অবচয়ের পরিমাণ ফিক্স করে দেয় না প্রশ্নে, যদি দেয় সেটাই লিখবা, কোনো প্রবলেম নাই। আবার নতুন করে বের করা লাগবে আবার? না না, লাগবে না, অবচয় ফিক্স করে দিলে তুমি বের করবা কেন? তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতির ছকটা, এই যে তুমি এই সূত্রের কথা বলেছো আর কি, এটার দরকার এটাই নাই, এটাই। এটার দরকার নাই আমাদের, হ্যাঁ ঝামেলা করবে।
এটা আমরা অ্যাডমিশন টেস্টে গেলে দেখাবো সিস্টেমটা, তবে এখন দেখাবো না। তো তোমরা সমাজের পদ্ধতিতে ভাই এখানে অবচয় যাবে না, কিন্তু সবে জাস্ট অবচয়টা বের করবো আমরা আলাদা। আমরা আগে যা শিখেছি এখনো তা, নতুন কিছু শিখবো না। আমি ধরো আজকে তোমাদের সাথে 2 নাম্বার প্রশ্নটা কথা বলবো, খেয়াল করো। 2 নাম্বার প্রশ্ন মেবি তোমাদেরকে কাজ দিয়েছি, আমি যতদূর আমার মনে পড়ে, করেছো কিনা আমি জানি না, মনে হয় করো নাই। ভালো করেছো, করো নাই, ভালো করেছো। 2 নাম্বার প্রশ্নটা আমাদের সরলরৈখিক পদ্ধতি। দেখো সরলরৈখিক পদ্ধতিতে আমরা কিভাবে অবচয় ধরি। দেখো 2014 সালের 1 জানুয়ারি তারিখে রাজি ব্যান্ড কোং 3,10,000 টাকা একটা মেশিন কিনেছে, ভালো কথা। এই মেশিনের আমদানি শুল্ক কত? 20,000। জাহাজ ভাড়া কত? 5,000। সংস্থাপন ব্যয় কত ভাই? 25,000। তাহলে এই মেশিনের ক্রয় মূল্য কত বা অর্জন মূল্য কত? তোমরা পারবা না? বলো কত? 3,60,000। কত? 3,60,000। 3,60,000। বুঝছো কিনা তুমি? তুমি আমার সাথে কে আছো, সানজিদা না আশা? সানজিদা। ও, সানজিদার বাসা তো মনে হয় সিলেট না? ভাইয়া আমি আম খেতে চাইছি, আমি ভাবছি তুমি আশা। সিলেট তো আম পাওয়া যাবে না। মানে হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বুঝছি না ভাইয়া। আমি আম খেতে সিলেট চেয়েছি। না, সিলেট তো আমের জন্য বিখ্যাত না, রাজশাহী। হ্যাঁ আমি জি ভাবছি ভাইয়া। তুমি না, আমি ভাবছি, আমি নাম দেখি নাই তো, আমি ভাবছি আশা। জি জি। ওর বাসা আবার রাজশাহী, তো ওরা আব্বু আবার ওদের নাকি আম আছে অনেক, আমের ব্যবসা করে, তো সেজন্য বললাম আর কি। তোমাদের এখানে বিখ্যাত কি তাহলে বলো? ওকে, আমাদের এখানে ওই যে সাতক্ষরা আছে, তারপর বেসিক্যালি এগুলো বিখ্যাত। সাতক্ষরা, সাতক্ষরা খাইছেন? মানে হাতখরা কি আচ্ছা যাক, যাই হোক, পরে একদিন শুনবো তোমার, ভাইয়া? তোমার কাছ থেকে পরে একদিন গল্প শুনবো। আচ্ছা আজকে সময় কম আমাদের, একদিন প্রত্যেকের সিয়ামের এলাকার বিখ্যাত জিনিস, প্রত্যেকের এলাকার বিখ্যাত জিনিস খাবো, অন্তত যদি প্র্যাকটিক্যালি না পাই জুম অ্যাপের মাধ্যমে খাবো, ঠিক আছে? হ্যাঁ তোমার বাসা তো আমি জানি। দেখো 3,10,000 টাকা একটা মেশিন আমরা ক্রয় করলাম, এটার সাথে যা যা কস্টিং আছে, আমদানি ভাইয়া শুল্ক 20,000। হ্যাঁ বলো। ভাইয়া হ্যাঁ হ্যাঁ। ওই আগেরটা একটু রিপিট পারবেন? আমার নেটের প্রবলেমের কারণে বের হয়ে গেছিলাম। আগে তেমন কিছুই পড়ানো হয় নাই, যতটুক পড়াইছি এতটুক পাবা আবার, আগেরটা রিপিট করা যাবে না। তুমি জাস্ট এখন যা বলতেছি দেখো এটা শোনো কিনা, রেকর্ডটা দিব তো তখন প্রয়োজন দেখে নিও, আমার মনে হয় বুঝবা। আমাকে বলছে ক নাম্বারে সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য নির্ণয় করার জন্য। তো সম্পদের ক্রয় মূল্য ভাই আমি কিভাবে বানাবো? একটা সম্পদ কিনেছি 3,10,000, এটার আমদানি শুল্ক আছে, জাহাজ ভাড়া আছে, সংস্থাপন ব্যয় আছে, সব যোগ করে দিব। তাহলে সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য কত? 3,10,000 আর 20-এ কত? 30। 3,35,000, 3,35,000 আর 25-এ কত? 3,60,000 টাকা। বুঝতে পেরেছ? প্রশ্ন ছিল একটা। হ্যাঁ। যন্ত্রপাতি কেনার সময় যে আমরা এর সাথে মূল্য সংযোজন ট্যাক্স যে দেই, ট্যাক্সও যোগ হবে না এটার সাথে? হ্যাঁ হ্যাঁ, ভ্যাটও যোগ হবে আর অবশ্য। মেরামত খরচটা কি যোগ হবে না? মেরামত খরচ। মেরামত খরচ নিয়ে একটা কাহিনী আছে, এখন তুমি ধরো নর্মালি বুঝবা না। মেরামত খরচ হচ্ছে যদি নতুন যন্ত্রপাতির মেরামত খরচ হয় তাহলে সেটা যোগ হবে, কিন্তু পুরাতন যন্ত্রপাতির মেরামত খরচ আবার যোগ হবে না। না, এই যন্ত্রপাতি মেরামত খরচ কি যোগ হবে নাকি হবে না? সাধারণ অর্থে এটা যোগ হওয়ার কথা। কিন্তু বইতে তো লেখছে মেরামত খরচ মুনাফা জাতীয় ব্যয়, এটা ওটা তো আহ বলে নাই নতুন যন্ত্রপাতি, ওখানে কি নতুন পুরাতন বলছে? পুরাতন বলছিল। তো পুরাতনটা তো মুনাফা জাতীয় হয় ভাই, ঠিক আছে, তো পুরাতনটা, আমি তো বলছি নতুনটার কথা। পুরাতনটার মেরামত খরচ তো মুনাফা জাতীয়, নতুনটার মেরামত খরচ মূলধন জাতীয়। প্রশ্ন শুধু মেশিন বলো, তাহলে কি পুরাতনটাই ধরতে হবে নাকি? হ্যাঁ পুরাতনটাই ধরতে হবে তখন।
আবার যদি মেশিনের বীমা চালামি বলে বা বীমা খরচ, তখন সেটাও মুনাফা জাতীয় হবে। হ্যাঁ, কারণ বীমা খরচটা নিয়মিত দিতে হয়। এটা মেইন টপিকটা হচ্ছে তোমার আসলে কোনটা নিয়মিত দিতে হয়, কোনটা নিয়মিত দিতে হয় না, সেটার উপর। হুম। ইন্স্যুরেন্স ফি কি নিয়মিত মুনাফা দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত দিতে হয়। ওকে, আমদানি শুল্ক তো তুমি একবার করছো, একবারই দিবা, তাই না? জাহাজ ভাড়া হুম। তো আর প্রতিদিন দিবা না, সংস্থাপন তো আর প্রতিদিন করবা না, সো এই জন্য এগুলা মূলধন জাতীয়, এগুলা সম্পদের সাথে যোগ হয়ে যাবে। বাট মেশিনের বীমা খরচ তো তুমি প্রত্যেক বছর বছর করতে হবে বীমা। মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, এই জন্য এটা মুনাফা জাতীয়। বুঝছো কিনা কনসেপ্টটা? এগুলাই কিন্তু আহ, স্টুডেন্টরা বোঝে না। প্রবলেম হচ্ছে টিচাররা তো এত ভেঙে ভেঙে বোঝে না ভাই, এত ভেঙে ভেঙে বোঝানোর সময় আছে তাদের? আহ, এখন আসো, এই তোমাকে আমি একটা কথা বললাম না, অনলাইনে যত টিচার আসবে যাবে, আমার মতো টিচার তুমি খুব কম পাবা, খুব কম পাবা, সত্য কথা। এখন আসো একটা জিনিস, এখন আমাদের বলছে 2014 এবং 15 সালের মেশিন ক্রয় এবং অবসর সংক্রান্ত দাখিলা। 14 সালের জন্য জাবেদা হবে কয়টা ভাইয়া? আমাকে একজন বলো। 15 সালের জন্য দুটা হবে আর 14 সালের জন্য 14 সালের তিনটা জন্য হবে। 3টা জাবেদা হবে। একটা হচ্ছে আমরা যে মেশিন কিনেছি, তো মেশিন কিনেছি টোটাল কত টাকা দিয়ে? 3,60,000 টাকা দিয়ে। এটার জন্য মেশিন ক্রয়ের জন্য জাবেদা করবো একটা। আর এই বছর যে অবচয় হবে, বার্ষিক অবচয়ের জন্য 2টা জাবেদা হবে। অবচয়ের জন্য জাবেদা কি হবে? এই বছর অবচয় কত? দুইটা মেশিনের বছর হিসাব। টোটাল ক্রয় মূল্য কত? 3,60,000। এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা, যেহেতু সরলরৈখিক পদ্ধতি, 10,000 বাদ দিয়ে দিবা, 3,50,000। এটাকে আমরা ভাগ দিব কত দিয়ে? আয়ুষ্কাল 5 বছর দিয়ে, 70,000 টাকা হবে অবচয়। তাহলে এটা 2000 কত সালের? 14 সালের অবচয় 70,000। তো আমরা 14 সালের অবচয়টা জাস্ট বের করে নিব। দেখো মেশিনের অর্জন মূল্য ক নাম্বারে বের করেছে কিভাবে? মেশিন ক্রয়, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, সংস্থাপন ব্যয় সব কিছু যোগ করেছে, যোগ করে ক নাম্বারে মেশিনের অর্জন মূল্য বা ক্রয় মূল্য বের করেছে। এরপরে হচ্ছে দেখো আমাদের অবচয়, জাবেদা। জাবেদাতে প্রথমে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট, কি জন্য? টোটাল ক্রয় মূল্যের জন্য জাবেদা করেছে ভাইয়া, টোটাল ক্রয় মূল্যের জন্য। এরপরে আমরা যদি দেখি অবচয়ের জন্য 2টা জাবেদা হবে। একটা হচ্ছে অবচয় ধার্য করার জন্য, আরেকটা হচ্ছে অবচয় কিসের জন্য? বন্ধ করার জন্য। তো অবচয় ধার্য করার জন্য জাবেদা হবে কি? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর সারাংশ আর আর আয় বিবরণী কি সেম? হ্যাঁ, একই। আর আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, এটা অবচয় বন্ধ করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে অঙ্কটা করেছি সেখানে আমাদের একটা মেশিন কিনেছে, কিন্তু অবচয় ধরতে আমাদের জাবেদা দিতে বলছে 2 বছরের। খেয়াল করিও, যদি কখনো এরকম হয় তুমি সম্পদ যে বছর কিনেছ তারপরেও অবচয় ধরতে বলে একাধিক বছরে, সেক্ষেত্রে করণীয় কি? আমরা যে বছর সম্পদ কিনেছি, খেয়াল করবা, সেই বছর সম্পদ ক্রয়ের জন্য একটা জাবেদা দিব। তাহলে এই বছর সম্পদ কিনেছি, সম্পদ কেনার জন্য আমাদের একটা জাবেদা হবে। আর অবচয় তো প্রত্যেক বছর হবে, তাহলে অবচয়ের জন্য প্রতি বছর 2টা জাবেদা। তাহলে 2014 সালে যেহেতু সম্পদ কিনেছি, 14 সালে সম্পদের জন্য একটা জাবেদা লিখলাম, আর অবচয়ের জন্য 2টা জাবেদা। কিন্তু ভাই 15 সালে তো আমি এর সম্পদ কিনি নাই। কিন্তু 15 সালে আমি যদি সম্পদ নাও কিনি, 15 সালে কি প্রতিষ্ঠানে অবচয় হবে না হবে না বলো তো? হবে হবে। হবে কেন? কারণ এই মেশিনটা তো তুমি বিক্রি করো না, এটা তোমার প্রতিষ্ঠানে রয়ে গেছে। তো 14 সালে যেটা অবচয় হবে, 15 সালে কিচ্ছু না বললে সেম অবচয় হবে, কারণ এটা তো সরলরৈখিক পদ্ধতি। তাহলে সরলরৈখিক পদ্ধতি যেহেতু, তার মানে 15 সালেও সেম অবচয়, তাহলে 15 সালে অবচয় কত? 70,000ই হবে। তাহলে এটার জন্য জাবেদা কত হবে? ওই একই জাবেদা, অবচয় ধার্য করব, অবচয়ের জন্য 2টা জাবেদা দিব। একটা অবচয় ধার্য করার জন্য অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আর একটা হচ্ছে আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। বুঝছো কিনা বলো? ভাইয়া, জাবেদাটা বুঝছো? আজকের ক্লাসে মেশিন বীজগণিত লাভ প্রতি অঙ্কটা একটু দেখাই দিলে ভালো হতো আজকের ক্লাসে। আজকের ক্লাসে দেখাবো? আজকের ক্লাসে তো ওরা নাই। রেকর্ডেড তো থাকবে ভাইয়া। তারপরে আজকে না, কালকে দেখাই প্লিজ, কালকে সকালে দেখাই দিব মনে। কালকে সকালে দেখাই দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। এরপরে দেখো, তাহলে আমাদের মোটামুটি অবচয়ের এই বিষয়টা গেল। এখন আমরা আসবো
আমাদের পরবর্তী বিষয়টাতে খেয়াল করো। পরবর্তী বিষয়টা কি? এই শান্তিটা কি বুঝতেছো না? তুমি কি কথা বলতেছো না যে? ভাই আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, মানে কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা, আজকে বেশি পড়াবো না, আমি কালকে সকালে পড়াবো, সকালে নেটটা ঠিক পাবো আশা করি। 2015 হ্যালো, এবং 14 এবং 15 সালে রাজীব আর অ্যান্ড সকালে কোঙ্গের, কয়টার সময় ক্লাস নিবেন? এই আমাকে কল দিও তোমরা 7টার দিকে, বুঝছো? আর ভাইয়া ভাইয়া একটু আগেই কল দিবন, কারণ ফ্রেশ হইতে তো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে আসছে, কে আসছে আচ্ছা আমাদের? ভাইয়া, আমি আসলে তো তুমি এতকাল পরে, বহুদিন পরে কেন? আসতাম মেবি। ভাই আমি তো প্রতিদিনই ক্লাস করি, কালকেও তো ক্লাস করলাম। না, আজকে পাই নাই তো, প্রতিদিন করো দেখেই আজকে মিস করছিলাম। আজকে বিদ্যুৎ ছিল না, এইমাত্র আসলো বিদ্যুৎ, বিদ্যুতের এই খুব সব ডিস্টার্ব জায়গায় এই করছে। সমস্যা, বুঝছো? বিদ্যুৎ নাই বললেই চলে। আমি তো এখন আইপিএস এ চলতেছি। কালকে ক্লাস নিতে পারি নাই বিদ্যুতের কারণে, অন্য একটা ক্লাস ছিল, নিতে পারি নাই বিদ্যুতের স্বল্পতার কারণে। যাই হোক, আমার আমার অন্য জন্য দোয়া করো, ক্লাসগুলো আমি যাতে করাও সুস্থ যাচ্ছে থাকি, না, হ্যাঁ? ইনশাল্লাহ। আমার শরীরটা ভালো নাই, বুঝছো? যাক, আমরা এই অঙ্কটা শেষ করি, যতটুকু আসো এতটুকু করে, আমরা বেশিক্ষণ পড়াবো না। দেখো, ঘ নাম্বার প্রশ্নটা বলছে রাজীব অ্যান্ড কোঙ্গের আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন কিভাবে প্রদর্শিত হবে। এটা 14 সাল এবং 15 সালের জন্য বলছে। তো ভাই, মেশিন কিভাবে প্রদর্শিত হবে সেটার জন্য আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী মানে কি? উদ্বৃত্তপত্র। এখানে আমাদের মেশিন একটা কি সম্পদ বলো? স্থায়ী সম্পদ। মেশিন বা যন্ত্রপাতি এগুলা স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ আমরা লিখবো, লিখে এখান থেকে পুঞ্জীভূত অবস্থা বাদ দিব। এখন আমাকে একটা কথা বলো, একটু কথা বলো, একটু শুনো সবাই। 2014 সালে আমরা অবচয় কত বের করেছি এই অঙ্কে? 14 সালে কত টাকা অবচয় বের করেছি বলো তো? 70। 70,000 টাকা অবচয় বের করেছি না? এই তোমরা হ্যাঁ। যারা দেখো নাই, তোমরা কিভাবে বের করেছি অবচয় 70,000? দেখো, এই যে আমাদের মেশিনের ক্রয় করেছি, আমরা মেশিনের ক্রয় মূল্য ছিল 3,10,000, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, সংস্থাপন ব্যয় সব যোগ করে আমরা 3,60,000 পেয়েছি। এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য 10,000 বাদ দিয়েছি, তাহলে অবচয়যোগ্য মূল্য পেয়েছি 3,50,000। এটাকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করেছি 5, তার মানে বার্ষিক অবচয় পেয়েছি 70,000। তো 2014 সালে আমাদের অবচয় কত? 70,000। প্রথম বছর অবচয় যা হবে মাথায় রাখবা, পঞ্জীভূত অবচয়ও তা হবে। তাহলে এই বছরের পঞ্জীভূত অবচয় কত? 70,000-ই হবে। বুঝছো কিনা? দ্বিতীয় বছর 15 সালে অবচয় কত? ধরো 14 সালে অবচয় 70,000, 15 সালে অবচয় কত? 70,000। 70,000, যেহেতু সরলরৈখিক পদ্ধতি। তাহলে এই বছরও 70,000, কিন্তু এই বছর পঞ্জীভূত অবস্থা কত হবে? আগের পঞ্জীভূত অবস্থার সাথে এই বছরের অবস্থাটা যোগ হবে, তাহলে কত হবে? 1,40,000। 40। বুঝছো কিনা? তার মানে পঞ্জীভূত অবস্থায় প্রত্যেক বছর ক্রমান্বয়ে বাড়ে, অবস্থা কিন্তু প্রত্যেক বছর সমান থাকে। ধরো কোনো একটা সম্পদের প্রথম বছর অবস্থায় 5,000 হলো, তাহলে প্রথম বছর পঞ্জীভূত অবস্থায় কত হবে? 5,000। পরের বছর অবস্থায় 5,000 হলো, তাহলে পরের বছর পঞ্জীভূত অবস্থায় কত লিখবো? 10। এর পরের বছর অবস্থায় কত? 5, কিন্তু এখানে পঞ্জীভূত অবস্থায় কত হবে? 15। এর পরের বছর অবস্থায় 5, কিন্তু এখানে পঞ্জীভূত অবস্থায় হবে 20। বুঝছো 20,000। কিনা তোমরা আমার হিসাবটা? পঞ্জীভূত অবস্থায় মানে হচ্ছে প্রতি বছর অবস্থায় গিয়ে যে তহবিলে জমা হবে। সো অবসরের সাথে নতুন বছরের অবসরের সাথে আগের বছরের পঞ্জীভূত অবসরের টাকা যোগ করে নতুন বছরে আবার পঞ্জীভূত অবসর বের করব। এই আর তোমরা 2000 দুইজন এটা বুঝছো? মেশিন নির্ণয় করতে কি আমার 3,50,000 থেকে 1,40,000 বিয়োগ করতে হবে, এটাই? বুঝি নাই, আবার বলো। হ্যাঁ আর্থিক হ্যাঁ বিবরণীতে সালে হ্যাঁ মেশিন হ্যাঁ নির্ণয় হ্যাঁ করতে হ্যাঁ। হবে। ভগ্নাবশেষ মূল্য আবার ওখানে কাজ করিও না, ওটার দরকার নাই। তাহলে দেখো, আমরা 14 সালের যদি আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই, তাহলে 14 সালের দিকে একটু তাকাও। 14 সালে আমাদের মেশিনের দাম ছিল কত? 3,60,000, কিন্তু অবচয় কত ছিল তখন? 70। তার মানে পঞ্জীভূত অবচয়ও কত ছিল? 70। এটা মাইনাস করো, 2,90,000। আবার 15 সালে মেশিনের দামও কিন্তু আমাদের 3,60,000 থাকবে, কিন্তু 15 সালে বাই পঞ্জীভূত অবচয় কত হবে? কারণ 15 সালের অবচয়ও তো 70,000, তো 14 সালের অবচয় ছিল 70,000। টোটাল এই দুইটা অবচয় যোগ হয়ে 15 সালে পঞ্জীভূত অবচয় হবে কত? 1,40,000। সো 3,60,000 থেকে আমরা 1,40,000 মাইনাস করে 15 সালের পঞ্জীভূত অবচয় পাবো
15 সালের নিট সম্পদটা পাবো। এই দুইটা বুঝছো কিনা? বুঝছি এটা। এটা ছিল আমাদের 2 নাম্বার অঙ্কের সলিউশন। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করব খুবই সহজ ভাবে। হ্যাঁ, দেখো 3 নাম্বার অঙ্কটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা আমরা একটু পড়ে নিই। বলছে জনাব সাদমান নহিন ফ্যাশন ডিজাইনার, তিনি কি করছে, তিনি অটো ফ্যাশন হাউসের কর্ণধার, তিনি 2012 সালের 1 জুলাই তারিখে, খেয়াল করিও জুলাই তারিখে একটা মেশিন আমদানি করছে। মেশিনটির 15% ভ্যাট দিয়েছে। মেশিনটির আনায়ন এবং সংস্থাপন খরচ বাবদ এত টাকা দিয়েছে। এখন তোমরা আমাকে বলো তো মেশিনের ক্রয় মূল্য কত পড়েছে? তাহলে মেশিনের ক্রয় মূল্য কত, কে বলতে পারবা? 10 লাখ টাকা। 10 লাখ টাকা কিনেছে কোত্থেকে বলো? 75,000 টাকা। 10 লাখ টাকা হচ্ছে কিনেছে জাপান থেকে, এই যে আমদানি করেছে মানে কিনেছে। এটার উপর 15% ভ্যাট দিয়েছে, তাহলে এটার 15% ভ্যাট কত? 1 লাখ 1 লাখ। 1,50,000 টাকা। এরপরে মেশিনের আনায়ন খরচ কত? 10,000। সব যোগ করে দিব। সংস্থাপন ব্যয় কত? 15,000। আর কোনো খরচ আছে? আর কোনো না। খরচ নাই। তাহলে কি হবে, যোগ করব 10 লাখ আর 1,50,000, 11,60,000, 70, 75, 11,75,000 টাকা এটার হচ্ছে মোট ক্রয় মূল্য। মোট ক্রয় মূল্য অর্জন মূল্য। বা অর্জন মূল্য। এখন যদি সরল রৈখিক পদ্ধতি হতো, আমরা এখান থেকে কি করতাম, ভগ্নাবশেষ মূল্য দেখো আছে 1,20,000, এটা বাদ দিয়ে দিতাম। বুঝছো কিনা? তোমরা আমার কথা বুঝছো? যদি সরলরৈখিক পদ্ধতি হতো, অবচয় ধরতে গেলে এখান থেকে আমি 1,20,000 টাকা বাদ দিয়ে দিতাম, কারণ সরলরৈখিক পদ্ধতিতে মেশিনের অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে বাকি টাকার উপর অবচয় ধরতে হয়। কিন্তু এটা কি সরলরৈখিক পদ্ধতি? না, এটা হচ্ছে এই যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তার মানে আমরা এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব না, এটার কোনো কাজই নেই। তাহলে দিছে কেন? দিছে তোমরা যাতে সুন্দর করে বাদ দিয়ে অঙ্ক করো আর পরীক্ষায় গোল্লা পাও, বুঝছো, সেজন্য দিছে। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কখনোই ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। তাহলে এখানে অবচয় হবে মূলত কার উপর? 11,75,000 টাকার উপর। কিন্তু অবচয় কত পার্সেন্ট ধরবো সেটা তো কিছু বলা নাই। তাহলে আমরা পার্সেন্টেজ বের করে নিব, অবচয়ের হার বের করে নিব। তো অবচয়ের হার তো আমরা বের করতে পারি কিনা বলো তো? আমরা অবচয়ের হার বের করা শিখছি সরলরৈখিক পদ্ধতিতে কিভাবে। আমার কত বছরের অঙ্ক? 4 বছরের। কয় বছরের? 4 বছর। এই যে 4 বছরের। তাহলে আমরা কি করব, 100-কে 4 দ্বারা ভাগ করব। তাহলে সরলরৈখিক পদ্ধতি ইনটু পার্সেন্টেজ দিব। তাহলে সরলরৈখিক পদ্ধতি হলো অবচয় হতো কত পার্সেন্ট? 25%। আমরা ক্রমহ্রাসমান জেরে তার দ্বিগুণ করে দিব, 50% অবচয়। তার মানে আমার মেশিনের অবচয় ধরবো কার উপর বলো? 11,75,000 টাকার উপর 50%। দেখো ক নাম্বার প্রশ্ন বলছে অবচয়ের হার নির্ণয় করো, তো আমরা তো এটা করে ফেলছি 50%। দেখো কিভাবে করব, 100-কে আমরা বছর দিয়ে ভাগ করব, বছর দিয়ে ভাগ করে আমরা 2 দিয়ে গুণ করে দিব, এরপরে পার্সেন্টেজ লিখে দেবো, 25 দুগুণে 50%। বুঝছো কিনা বলো ক নাম্বার প্রশ্ন? বুঝতে পারছি। এবার অবচয় যদি ধরি, তাহলে অবচয় সারণী বলছে, সারণী মানে 4 বছরের অবচয়ের একটা তালিকা করব। তো তালিকার মধ্যে আমরা দেখি মেশিনের টোটাল ক্রয় মূল্য কত বের করব ভাই। আমার মেশিনের টোটাল ক্রয় মূল্য হচ্ছে, মেশিনটা কিনেছি আমি 10 লাখ টাকা দিয়ে, এটা কিনতে কি আমি ভ্যাট দিয়েছি 15%, তো 10 লাখের 15% 1.5 লাখ। আনায়ন করেছি মানে আনায়ন খরচ হচ্ছে 10,000, মানে পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় হচ্ছে 15,000। সব যোগ করলে আমরা মেশিনের মোট ক্রয় মূল্য পাবো। আর এটার উপর অবচয় ধরবো কত পার্সেন্ট? অবচয় বের করেছি 50%, 50% অবচয় ধরবো। তো খ নাম্বারে আমরা দেখো মেশিনের অবচয় ধরবো, একটু খেয়াল করো। তাহলে আমাদের মেশিনের প্রারম্ভিক উদ্বৃত্ত 2012 সালে কত ছিল বলো? 11,75,000। তো এটার কত পার্সেন্ট অবচয় হবে? 50%। এখানে কিন্তু আমরা ভগ্নাবশেষ মূল্য যেটা 1,20,000 ছিল, ভগ্নাবশেষ মূল্য, এটার কোনো হিসাবই করি নাই, এটা বাদ যাবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে 50% করবো, তাহলে তো আমার 1 বছরের অবচয় আসবে, জুলাই মাসে। কিন্তু আমি মেশিনটা কিনেছি ভাই কখন, আমাদেরকে চিন্তা করতে হবে। মেশিনটা কিনেছি ভাই আমি 1 জুলাইতে। তাহলে 12 সালের জুলাইতে যদি কিনো, 12 সালে কি পুরো বছর ছিল? না। তো তুমি জুলাই ডিসেম্বর পর্যন্ত যাবা, 6 মাস ছিল।
সেজন্য 12 সালের অবচয় তুমি এখানে ধরবা কয় মাসের? 6 মাসে। 6 মাসের। তো 12 সালে তুমি এখানে অবচয় 6 মাসের কিভাবে ধরবা? পরবর্তী বছর 50% কি হবে পূর্ণ 5 লক্ষ ধরতে হবে? 5,87,87,82,500 12 দিয়ে ভাগ করলে 1 মাসের পাবা, এটাকে 6 দিয়ে গুণ করবা, তাহলে 6 মাসের অবচয় পাবা 2,93,750। এবার আমাদের আগের মতো নিয়ম, আমরা মেশিনের প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে এটার অবচয়টা, চলতি বছরের অবচয়টা বাদ দিয়ে আমরা সমাপনী উদ্বৃত্ত বের করব। তাহলে 11,75,000 থেকে আমি 2,93,000 মাইনাস করলে 8,81,250 আসবে। বুঝছো কিনা? এটা ক্লিয়ার? বুঝছি এটা। এবার এটা 2013 সালে এটা হয়ে যাবে আবার প্রারম্ভিক সম্পদ। এই বছরে যেটা সমাপনী, পরের বছরে সেটা হয়ে যায় প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক সম্পদ কত হবে? এই সম্পদটা 8,81,250। এটার উপর আবার 50% ধরবো, ধরলে আমার এত টাকা অবচয় আসবে। আবার এই অবচয়টা এই সম্পদ থেকে বাদ দিয়ে দিব, এটার আবার সমাপনী মূল্য আসবে। এই সমাপনী মূল্যটা আবার তৃতীয় বছর আমাদের কি আসবে? প্রারম্ভিক মূল্য হবে। এটার উপর আবার অবচয় ধরবো 50%, ধরে আমি পাবো আবার এত টাকা। এই টাকাটা আবার এই টাকা থেকে মাইনাস করে আবার এটার সমাপনী মূল্য বের করব। এই সমাপনী মূল্যটা আবার এই বছর চলে আসবে কি? প্রারম্ভিক মূল্য। কথা বুঝছো কিনা? প্রারম্ভিক মূল্য। এই প্রারম্ভিক মূল্যের উপর আবার আমরা কি ধরবো? অবচয় ধরবো। এখন এখানে একটু ব্যাপার আছে, এই জায়গাটাতে একটু বোঝার বিষয় আছে, এটাই হচ্ছে সবচেয়ে ঝামেলার জায়গা, অন্য কোনো জায়গায় ঝামেলা নাই। আমাদের অঙ্ক কত বছরে বলো তো? 4 বছরের। মানে 4 বছর শেষে কিন্তু আমাদের কি হবে? মেশিনটা শেষ হয়ে যাবে। সেজন্য চতুর্থ বছর যখন তুমি করবা, অঙ্ক করবা, খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এটা না বুঝলে অঙ্ক পারবে না। চতুর্থ বছর যদি অবসর বের করতে চাও, তাহলে তোমাকে একটা টেকনিক খাটাইতে হবে। কিভাবে? চতুর্থ বছর অবসর ধরবো আমরা কত টাকার উপর? ওই যে তৃতীয় বছর শেষে যে সম্পদটা ছিল সেটা এই বছরের প্রারম্ভিক সম্পদ। আচ্ছা বলো তো, এই প্রারম্ভিক সম্পদের থেকে যদি আমরা অবচয় ধরি, তাহলে অবচয়টা কি একটু আসবে? একটু খেয়াল করিও। তাহলে 2,20,313 উপর 50% অবচয় ধরো, কত আসে বলো? একটু ধরো। ধরছো কিনা? 1,10,156.5। কত আসে? 1,10,156.5 আসে। হুম। আচ্ছা, আমাদের সম্পদের প্রারম্ভিক ভ্যালু ছিল এত, তাই না? আচ্ছা, এটা যদি বাদ দাও তাহলে সমাপনী ভ্যালু কত থাকে? সমাপনী ভ্যালু কিন্তু তোমাকে শূন্য দেখাতে হবে, মাথায় রাখবা। ভাইয়া এটার একবার বলতে হয়, বুঝি নাই। এটা বোঝো নাই না? এই তোমার কি না, ক্যালকুলেশন ঠিক আছে? একবার বুঝি নাই। এই যে 1,20,000, ভাইয়া বলেন, ক্যালকুলেশনটা করি নয়তো। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বলছি বলেন, ক্যালকুলেশনটা করে দেখি। 2,20,313, ঠিক আছে? এই এই সমাপনী বলো। হবে না ভাইয়া? বুঝি না। এই সমাপনীটা 0 হবে না 2015 সালে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো এখানে ভুল আছে, আমি সেটাই তো বলতেছি। এখানে অবচয়টা যেটা লিখছে এটা ভুল আছে, এটা এটা হবে না। কেন হবে না আমি তোমাকে বলি। এই 2 লাখ কত? তবে ভাইয়া দু- বিয়োগ করে তো এটাই আসছে। কোনটা? দুই লক্ষ তোমাদেরকে বিশ হাজার তিনশো তেরো থেকে এটা বিয়োগ করে তো এটাই আসছে। না না, এখানে একটা জায়গায় ভুল করছো, সেটা হচ্ছে লাস্টের বছর অবচয়টা পার্সেন্টেজ দিয়ে এখন ধরা যায় না। আসলে লাস্টের বছর অবচয়টা পার্সেন্টেজ দিয়ে ধরা যাবে না।
কি করতে হবে? আমাদের সম্পদের প্রারম্ভিক ভ্যালু থেকে, খেয়াল করিও, প্রারম্ভিক ভ্যালু এবং সমাপনী ভ্যালুর পার্থক্য বের করতে হবে, সেটাই হবে অবচয়। কথা বুঝছো? লাস্টের বছর সমাপনী ভ্যালু থাকবে জিরো, মানে সম্পদ আর থাকবে না, এটা জিরো হয়ে যাবে। তো এটা যদি জিরো হয়ে যায় ভাই, আমাকে অবশ্যই দেখাতে হবে কত? তুমি আমাকে বলো। অবশ্যই তো জিরোই থাকবে মনে হয়। না, অবশ্যই দেখাতে হবে। এই, এটার পুরো টাকাটাই অবশ্যই দেখাতে হবে, খেয়াল করো। এই যে এটা কত হয় বলো? এটা কত হয়? এই 2,20,000। 2 লক্ষ কত? 20,313। 313, এটাই তিনশো এখানে। তেরো এটা এখানে অবচয় লিখবো আমরা। লিখে তাহলে সম্পদের, আচ্ছা এখানে একটা ঘর কি আমাদের করা হয় না, দাও, প্রারম্ভিক মূল্য অবচয়ের হার সমাপনী উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত অবচয়ের হার সমাপনী উদ্বৃত্ত, ঠিক আছে। এখানে এই পুরো টাকাটাই অবশ্যই দেখাতে হবে, কথা বুঝছো কিনা? এই, এখানে ভুল আছে প্রশ্নে, হ্যাঁ? তারা বুঝলাম। করতে পারে নাই, কারণ এখানে আমাদের লাস্টের বছর সমাপনী ভ্যালু দেখাবো না। ও আচ্ছা, যেখানে ভগ্নাবশেষ মূল্য যেটা আছে সেটা আমরা বাদ দিতে হবে। এখানে একটু খেয়াল করো, এখানে একটু, এই যে এই জন্যই অঙ্কটা এখানে ভুল আছে, একটু খেয়াল করো। অঙ্ক ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, আমি এটা বলতে ভুলে গেছি তোমাদেরকে, একটু আমি একটু দেখাই। আমাদের এই অঙ্কে দেখো, এটা কিন্তু সবচেয়ে ঝামেলার জায়গাটা, আমি একটু ক্লিয়ার করি। আমাদের এই অঙ্কে ভগ্নাবশেষ মূল্য আছে না? আছে কিনা বলো? আচ্ছা, তো 1,20,000। 1,20,000, হ্যাঁ এটাই আছে। হচ্ছে কথা, এটা হচ্ছে কথা, এটাই হচ্ছে কথা। 1,20,000 মানে কি? এই বছর শেষে তুমি কত পাবা? চতুর্থ বছর শেষে এটা বিক্রি করে দিবে না? তখন তুমি কত পাবা? 1,20,000 টাকা তুমি পাবা। তার মানে এই 2,00,000, কত, 2,20,313 মধ্যে তুমি এক দুই লাখ লাখ বিশ বিশ হাজার টাকা হাজার পাবা। তিনশো তেরো কারণ এটা ভগ্নাবশেষ মূল্য, এটা তো পেয়ে যাবা, যেহেতু ভগ্নাবশেষ মূল্যটা আমার মনে নাই। তাহলে এটা বাদ দিবা, সম্পদ থেকে এটা বাদ দিলে আমরা অবশ্যই এটা পাবো। আর যেহেতু এই টাকাটা পাবো, আমাদের সমাপনীতে এই টাকাটা লিখবো। এটা বুঝছো কিনা? ভগ্নাবশেষ মূল্য না থাকলে কি সমাপনী জিরো হইতো নাকি? হ্যাঁ, সমাপনী জিরো হতো, তখন এই পুরো টাকাটাই অবশ্যই দিয়ে দিতাম। কারণ ভাই, আমার তো সম্পদের আয়ুষ্কাল বলছে তারা 4 বছর, খেয়াল করিও। তোমার তো আয়ুষ্কাল কত বছর বলছে? 4 বছর। তা আয়ুষ্কাল 4 বছর মানে 4 বছর 4 বছর। পরে কিন্তু তোমার আর সম্পদ থাকবে না, সম্পদ জিরো হয়ে যাবে। তো আমাকে লাস্টে সম্পদ জিরো দেখাতে হবে, কিন্তু যেহেতু ভগ্নাবশেষ মূল্য পাবো আমি 1,20,000, সেটা আমি এই জন্য সেজন্য সমাপনীর ঘরে লিখে ফেলবো। সমাপনীর ঘরে যদি আমি ভগ্নাবশেষ মূল্য লিখে ফেলি, খেয়াল করিও, তো সমাপনীর ঘরে আমি ভগ্নাবশেষ মূল্য লিখে ফেললাম, তাহলে আমি আসলে আমার অবস্থা কত দেখাচ্ছি? কারণ আমি তো এই পুরো টাকাটা আর অবশ্যই দেখাচ্ছি না, তাহলে এখান থেকে আমি ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিলেই আমরা অবশ্যইটা পেয়ে যাব। এক্ষেত্রে চতুর্থ বছর বা লাস্টের বছর কখনোই পার্সেন্টেজ দিয়ে অবশ্যই বের করবা না। সেটা কি হবে? ওই ভগ্নাবশেষ মূল্য এবং সম্পদের প্রারম্ভিক মূল্যের যে পার্থক্য, সেটাই হবে এই বছরের অবচয়। বুঝছো কিনা আমার কথা? সমাপনী উদ্বৃত্তটা যোগ দিলে তো 1,20,000 আসে না। 1,20,000 কেন আসবে? তুমি আবারও বুঝো আমার কথা, আর তোমরা কেন যে বুঝতেছো না, আমি এই অঙ্কটা আর বুঝাবো না এখন। দেখো, আমার এই বছর শেষে, এইটা তো এই বছর শেষ বছর, এই 2,20,000 টাকা সম্পদ কি থাকবে কিনা বলো? না। তাহলে এটা কি হয়ে যাইতো? জিরো। পুরো। তাহলে পুরো টাকাটা আমি কি ধরতাম? এই 2,20,000, এই পুরো টাকাটা আমরা কি বলছি, 313 অবচয় বলছি, বলছি না? কিন্তু ভাই, এই পুরো টাকাটা তো অবশ্যই হচ্ছে না, কারণ এখান থেকে কিছু টাকা আমি পেয়ে যাচ্ছি। কত পেয়ে যাচ্ছি? 1,20,000। কেন? কারণ আমাকে প্রশ্নে বলছে বছর শেষে তুমি এই টাকাটা পাবা, ভগ্নাবশেষ মূল্য, সেজন্য অবশ্যই আর এত হবে না। তাহলে কি হবে? এই 2,20,000 থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিয়ে বাকিটাই হবে অবশ্যই, 1,03,313। এবার কি বুঝছো না? এবারও বুঝো নাই? এখন যদি প্রশ্নে আমার ভগ্নাবশেষ মূল্য হ্যাঁ উল্লেখ না হ্যাঁ, থাকতো, তাহলে আমরা অবচয় ঘরে ভাইয়া কত এটা ঝামেলা আছে অনেকটাই।
আমি আবারও দুই লক্ষ বলি, বলুন। আমি আবারও কত? বলি, আচ্ছা আমি আবারও বলি, হ্যাঁ তুমি যেটা বলছো এটা ঠিক আছে তোরে ভাই, আমি আবার একটা কথা বলি, ধরো আচ্ছা এই অ্যামাউন্টটা বাদ দাও, এটা বাদ, ধরো এই অ্যামাউন্ট বলতে এরকম কোনো অ্যামাউন্ট পৃথিবীতে নাই, এটা বাদ। ধরো এই বছর 2015 সালে তোমার সম্পদের দাম ছিল 20,000, তো এক্ষেত্রে আমরা অবশ্যই বের করব, যেটাই করি। ধরো এখন বছর শেষে এটা হচ্ছে লাস্ট বছর, তাহলে আমাদের সমাপনী ভ্যালু কত থাকবে বলো? সমাপনী মূল্য কি আর থাকবে? না, সম্পদ তো আর থাকবে না, লাস্টের বছর সম্পদ থাকবে না, তাহলে এটা জিরো। তাহলে আমাদের অবসর হয়ে যাচ্ছে কত? পুরো 20,000 টাকা অবসর হয়ে যাচ্ছে, বুঝছো কিনা এটা? আর ভাই যে আমি হ্যাঁ মার্ক এবার করে দিতে বুঝছি। এখন সমস্যা এখন হয়। আমি বলি, এবার তোমাকে বলছে লাস্টের বছর তুমি ভগ্নাবশেষ মূল্য পাবা 5,000, তাহলে সম্পদ বিক্রি করে শেষে তুমি কত টাকা পাচ্ছ? 5,000। 5,000 পাচ্ছ। তাহলে সমাপনী সম্পদে তোমার কত থাকবে এখন? এখন কি জিরো থাকবে না 5,000 থাকবে? 5,000। কারণ তারা তোমাকে বলছে পাঁচ ভগ্নাবশেষ হাজার মূল্য থাকবে। 5,000 থাকবে। তাহলে এই 20,000-এর মধ্যে যদি তোমার 5,000 থাকে, তাহলে অবসর কি 20,000 হয়ে গেল? অবসর না, কত হলো? 15,000। 15,000। এটাই কাহিনী। তার মানে যদি লাস্টের বছর ভগ্নাবশেষ মূল্য 15,000। থাকে, সেই ভগ্নাবশেষ মূল্যটাই হচ্ছে সমাপনী মূল্য। আর এই ভগ্নাবশেষ মূল্য আমরা প্রারম্ভিক মূল্য থেকে যে বাদ দিয়ে যেটা থাকবে সেটাই মনে করবো অবচয়। এবার বুঝছো কিনা? আমার ভাই এই 3 নাম্বার ঘরটার সমস্যা, 3 নাম্বার ঘরে আমি দাগ দিয়েছি আর কি এখানে। হ্যাঁ বলো, 3 নাম্বার কথা কি হয়েছে? এই 3 নাম্বার ঘর যদি আমার ভগ্নাংশের মূল্য না থাকতো তাহলে আমরা কত বিয়োগ দিতাম? ওটাই বিয়োগ। ও 2,20,000 300 টাকা থেকে, আর 2 লক্ষ, 2,20,000 থেকে একটু 13 আগে কি দেখালাম, একটু আগে দেখালাম কি সেম কত, আমি এখানে ধরো ভগ্নাবশেষ মূল্য নাই ভাই, তাহলে আমার সম্পদ কি আর থাকবে? সম্পদ তো জিরো। তার মানে এখানে আমার এই 2,20,000 টাকাই পুরো অবসর হয়ে যেত, বুঝছো কিনা? বুঝছি এটা। এই আরো দুই একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবা। এখন এটা হচ্ছে বিষয়। আর লাস্টে বলছে সাধারণ জাবেদা এবং অবসর সংক্রান্ত জাবেদা, তো আমরা তো জানি সাধারণ জাবেদা আগের মতোই। যদি মেশিন কিনেছি 11,75,000, তাহলে আমাদের জাবেদা হবে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট 11,75,000। এবার অবসর হবে লাস্ট দুইটা, একটা হচ্ছে অবসর ডেবিট পুঞ্জীভূত অবসর ক্রেডিট, আর একটা হচ্ছে আয় বিবরণী ডেবিট অবসর ক্রেডিট 2,93,750, 2,93,750। এটা 2012 সালের 1 বছরের অবসর। পরের বছরগুলোতে অবসর জাবেদা হলে আমরা শুধু মেশিন ক্রয়ের জাবেদা দিব না, অবসর দুইটা জাবেদা দিয়ে দিব, শেষ। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কটা দেখালাম, আমি আশা করবো তোমরা ক্লাসটা দেখে আমাকে জানাবা, হ্যাঁ। জানানোর পরে তোমাদের বাড়ির কাজ থাকবে 1, 2, 3 তো করেছি, 4 নাম্বারটা আমি তোমাদের বাড়ির কাজ দিলাম, দেখি এই যে 4 নাম্বার 10 বোর্ড 2017 প্রশ্নটা